স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা একাধারে চমকপ্রদ এবং সত্যি বলতে বেশ ভয়ঙ্কর। স্পেনের আমেরিকা বিজয়ের ৩০০ বছরের ইতিহাস, যেখানে মিশে আছে সাহস, সম্পদের তীব্র লোভ, বিশ্বাসঘাতকতা এবং এক চরম মানবিক বিপর্যয়। চলুন শুরু করা যাক। তাহলে আমাদের আজকের আলোচনার রূপরেখাটা একটু দেখে নেওয়া যাক। আমরা শুরু করব ১৪৯২ সালের নতুন পৃথিবীর সন্ধান দিয়ে। এরপর একে একে সাম্রাজ্যের পতন, বিজয়ের নেপথ্য কৌশল, শোষণ ও উপনিবেশ, গণহত্যা ও প্রতিরোধ এবং সবশেষে স্বাধীনতার সংগ্রাম দিয়ে আমাদের আলোচনা শেষ হবে। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, নতুন পৃথিবীর সন্ধান। ১৫ শতকের ইউরোপের কথা একবার চিন্তা করুন। সবদিকে একটা তীব্র প্রতিযোগিতা। বিশেষ করে ১৪৯২ সালে স্পেনে যখন মুসলিম শাসনের অবসান হল, স্প্যানিশ রাজতন্ত্র তখন সোনা, মশলা আর খ্রিস্টধর্ম প্রসারের নেশায় রীতিমতো মরিয়া হয়ে উঠেছিল। আর ঠিক ওই বছরেই ক্রিস্টোফার কলম্বাস ভুল করে আমেরিকা আবিষ্কার করে বসলেন। ব্যাস, শুরু হয়ে গেল বিশাল সব ভূমি দখলের উৎসব। ১৫১৯ সালে মেক্সিকোতে হার্নান কর্তেসের অ্যাজটেক আক্রমণ থেকে শুরু করে ১৫৩২ সালে ফ্রান্সিসকো পিজারোর ইনকা সাম্রাজ্য পতনের দিকে তাকালেই বোঝা যায় কতটা দ্রুত এই ঘটনাগুলো ঘটছিল। এই দখলের শুরুতেই ক্যারিবিয়ান অঞ্চলে স্প্যানিশরা একটা নতুন ব্যবস্থা চালু করে, যার নাম ছিল এনকোমিয়েন্দা। ব্যাপারটা কি ছিল জানেন? ধর্মপ্রচারের নাম করে স্থানীয় তাইনো আদিবাসীদের জোর করে খাটানো হতো। সোজা কথায় এটা ছিল বৈধ দাসপ্রথারই আর একটা রূপ, যার কারণে অগণিত মানুষ মারা পড়েছিল। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় পর্বে, সাম্রাজ্যের পতন। আমেরিকার তৎকালীন বিশাল আর অত্যন্ত সুসংগঠিত সভ্যতাগুলোর পতনের দিকে তাকালে একটা প্রশ্ন মাথায় আসাটা খুবই স্বাভাবিক। বর্তমান ইকুয়েডর থেকে চিলি পর্যন্ত বিস্তৃত ওই সুবিশাল ইনকা সাম্রাজ্য কিভাবে এত অল্প কিছু মানুষ এমন একটা সুপ্রতিষ্ঠিত শক্তিকে এত দ্রুত ধুলোয় মিশিয়ে দিল? এর উত্তর খুঁজতে গেলেই একটা অবিশ্বাস্য ছোট সংখ্যার মুখোমুখি হতে হয় আমাদের। সংখ্যাটা হলো মাত্র ১৬৮। হ্যাঁ, ঠিকই শুনছেন। ফ্রান্সিসকো পিজারো, যিনি ছিলেন একজন নিরক্ষর এবং দরিদ্র সৈনিক, তিনি মাত্র ১৬৮ জন সৈন্যের একটা বাহিনী নিয়ে ওই বিশাল ইনকা সাম্রাজ্যে ঢুকে পড়েছিলেন। ভাবলে অবাক হতে হয়, তাই না? ঘটনাটা ঘটেছিল ১৫৩২ সালে কাহামার্কায়। পিজারো সেখানে একটা ভয়ঙ্কর ফাঁদ পাতেন। ভারী অস্ত্রে সজ্জিত ওই ক্ষুদ্র স্প্যানিশ বাহিনীটি ইনকা সম্রাট আতাহুয়ালপার ৮০,০০০ নিরস্ত্র সৈন্যের ওপর অতর্কিত হামলা চালায়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। ৮০,০০০ মানুষের বিপরীতে মাত্র ১৬৮ জন। ব্যাপারটা সত্যি অভাবনীয়। বন্দী হওয়ার পর সম্রাট আতাহুয়ালপা মুক্তির শর্ত হিসেবে একটা বিশাল ঘর সোনা আর রূপো দিয়ে ভরে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং আশ্চর্যের বিষয় হল তিনি সেটা পূরণও করেছিলেন। কিন্তু ঐতিহাসিক নথিপত্র ঘাটলে দেখা যায় পিজারো তার কথা রাখেননি। ১৫৩৩ সালে তিনি সম্রাটকে হত্যা করেন, আর এর মাধ্যমেই ইনকা সাম্রাজ্যের মেরুদণ্ড একেবারে চিরতরে ভেঙে যায়। আমাদের আলোচনার তৃতীয় পর্ব, বিজয়ের নেপথ্য কৌশল। এখন প্রশ্ন হল, কেবল নির্মমতা দিয়ে কি এত বড় বিজয় সম্ভব? আসলে আমাদের প্রযুক্তিগত পার্থক্যটাও বুঝতে হবে। স্প্যানিশদের কাছে ছিল ঘোড়া, ইস্পাতের বর্ম, আর সবচেয়ে বড় কথা, ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র আর কামান। অন্যদিকে স্থানীয় আদিবাসীদের অস্ত্র বলতে ছিল পাথর, কাঠ আর তামার তৈরি কিছু সাধারণ জিনিস। ইস্পাতের সামনে সেগুলো যে টিকবে না, সেটাই তো স্বাভাবিক। তবে সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রটা কিন্তু তলোয়ার বা কামান ছিল না, সেটা ছিল সম্পূর্ণ অদৃশ্য গুটি বসন্ত আর হামের মতো রোগগুলো, যেগুলো ইউরোপ থেকে এসেছিল। এই রোগগুলোর বিরুদ্ধে স্থানীয়দের শরীরে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাই ছিল না। যুদ্ধ শুরু হওয়ার আগেই এই রোগগুলো কিছু কিছু এলাকার প্রায় ৯০% মানুষকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছিল। ঐতিহাসিকরা এই পুরো বিজয়ের কৌশলকে মূলত ৬টি স্তম্ভে ভাগ করেন। এর মধ্যে শুধু যে অস্ত্র বা রোগ বাড়াই ছিল তা নয়, আদিবাসীদের নিজেদের ভেতরের গৃহযুদ্ধকে কাজে লাগানোর মতো চতুর রাজনৈতিক কৌশলও ছিল। এছাড়া রেকেরিমিয়ন্ত নামের একটা দলিলের মাধ্যমে তারা এই আক্রমণের একটা আইনি ও ধর্মীয় বৈধতাও দাঁড় করিয়েছিল। এবার আসা যাক চতুর্থ পর্বে, শোষণ ও উপনিবেশ।
সামরিক বিজয়ের পর স্প্যানিশরা কিন্তু বসে থাকেনি। তারা পুরো মহাদেশটাকে বিভিন্ন ভাইস রয়্যালটিতে ভাগ করে ফেলে আর সম্পদ শোষণের জন্য একটা পদ্ধতিগত কাঠামো তৈরি করে। বলিভিয়ার পোতোসি পাহাড়ে কথা ধরা যাক, সেখানে ছিল পৃথিবীর সবচেয়ে বড় রূপার খনি। মিতা নামের এক জবরদস্তিমূলক শ্রম ব্যবস্থার মাধ্যমে লাখ লাখ আদিবাসীকে বিষাক্ত পারদ আর অন্ধকার সুড়ঙ্গে কাজ করতে বাধ্য করা হতো। স্পেনের অর্থনীতি ফুলে ফেপে উঠেছিল ঠিকই, কিন্তু এর দাম চোকাতে হয়েছিল অসংখ্য মানুষের জীবন দিয়ে। এই ঔপনিবেশিক যুগেই আবার একটা সম্পূর্ণ নতুন জনগোষ্ঠীর জন্ম হয়, মেস্তিজো সমাজ, যারা মূলত স্প্যানিশ পুরুষ আর আদিবাসী নারীদের বংশধর। পাশাপাশি ক্যাথলিক চার্চেরও একটা বেশ জটিল ভূমিকা ছিল সে সময়। একদিকে চার্চের একটা অংশ এই শোষণ প্রক্রিয়াকে সাহায্য করছিল, আবার অন্যদিকে কিছু পাদ্রী কিন্তু এই নির্মমতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদও জানিয়েছিলেন। আমাদের পঞ্চম পর্ব, গণহত্যা ও প্রতিরোধ। এই স্লাইডের তথ্যটা একটু খেয়াল করুন, এটা সত্যি শিউরে ওঠার মতো। রোগ, জবরদস্তিমূলক শ্রম আর যুদ্ধের কারণে ১৪৯২ সালের ৫.৫ কোটি জনসংখ্যা মাত্র কয়েক দশকের ব্যবধানে ১৫৫০ সালের দিকে কমে এসে দাঁড়ায় মাত্র ৩৫ লাখে। এক বিশাল পতন। এই চরম মানবিক বিপর্যয়ের কারণে ঐতিহাসিকরা একে প্রায়শই পশ্চিম গোলার্ধের হলোকাস্ট বলে আখ্যায়িত করে থাকেন। কিন্তু তাই বলে কি আদিবাসীরা চুপ করে মার খেয়েছিল? একদমই না। তাদের প্রতিরোধ ছিল অবিশ্বাস্য রকমের তীব্র এবং দীর্ঘস্থায়ী। ভিলকাবাম্বার নব্য ইনকা রাষ্ট্র থেকে শুরু করে ১৭৮০ সালে টুপাক আমরু দ্বিতীয় এর নেতৃত্বে হওয়া বিশাল বিদ্রোহ, সবখানেই ছিল তাদের টিকে থাকার লড়াই। আর চিলির মাপুচে জনগোষ্ঠীর কথা তো বলতেই হয়, যারা নিজেদের স্বাধীনতার জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে লড়াই চালিয়ে গিয়েছিল। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, স্বাধীনতার সংগ্রাম। দক্ষিণ আমেরিকার উপর স্পেনের এই ৩০০ বছরের কঠোর আধিপত্যের পতন ঘটে ঊনবিংশ শতাব্দীতে এসে। স্পেনের ভেতরের দুর্নীতি, ফরাসি বিপ্লবের প্রভাব আর স্পেনের নেপোলিয়ানের আগ্রাসন সব মিলিয়ে একটা দারুণ সুযোগ তৈরি হয়। আর ঠিক তখনই সিমন বলিভার এবং হোসে দে সান মার্টিনের মতো মুক্তিদাতারা এগিয়ে আসেন। ১৮১০ থেকে ১৮২৫ সালের মধ্যে তারা সফলভাবেই স্প্যানিশ সাম্রাজ্যের ওই বিশাল কাঠামোটাকে ভেঙে ফেলেন। আমাদের আজকের এই আলোচনা একদম শেষ পর্যায়ে। তবে শেষ করার আগে একটা প্রশ্ন আমাদের সবার একটু ভাবা উচিত। প্রাচীন সভ্যতাগুলোকে একেবারে মুছে ফেলার বিনিময়ে গড়ে ওঠা একটা সাম্রাজ্যের আসল মূল্য আসলে কতটুকু? ইনকা আর অ্যাজটেকদের ওই অমূল্য জ্ঞান, চিরতরে হারিয়ে যাওয়ার যে আক্ষেপ, আর তার সাথে বিজয়, শোষণ এবং তীব্র প্রতিরোধের এই যে মিশ্র উত্তরাধিকার, এসব কিছুই কিন্তু আজও আধুনিক লাতিন আমেরিকাকে রূপ দিয়ে চলেছে। ইতিহাস আসলে কখনোই পুরোপুরি মুছে যায় না, তাই না?